তৈরি পোশাক শিল্পে আমরা ধীরে ধীরে অর্ডারগুলোকে হারিয়ে ফেলছি কেন? 2026-এ এসে আজকে আমরা অর্ডার নিয়ে কেন এত চিন্তিত? সেই 70 দশক থেকে আমাদের অগ্রযাত্রা, কিন্তু আমরা হারিয়ে ফেলছি কেন অর্ডারগুলো? মেড ইন বাংলাদেশ একটা গ্লোবাল স্লোগান। আপনি সে ইউরোপীয় ইউনিয়নে যান, আমেরিকাতে যান, কানাডা যান, অস্ট্রেলিয়াতে যান, মেড ইন বাংলাদেশ একটা ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড। ফ্যাশন ব্র্যান্ডগুলোর ফাইনেস্ট ডেস্টিনেশন বলতে চায়নার পরে বাংলাদেশকেই বোঝায়। এখনও আমরা সক্ষমতার দিক দিয়ে দ্বিতীয়। কিন্তু 2026-এ এসে কেন আমরা এত চিন্তিত হয়ে পড়ছি? এর পেছনে কারণগুলো কি? যেখানে বাংলাদেশ এত স্ট্রং গ্লোবাল মার্কেটে, তো আপনি যদি ধরেন গ্রিন ফ্যাক্টরি, লিড সার্টিফাইড ফ্যাক্টরি 268টি ফ্যাক্টরি রয়েছে বর্তমান বাংলাদেশে। সারা বিশ্ব মিলিয়ে 268টা নেই, যেখানে বাংলাদেশেই রয়েছে 268টি। রানা প্লাজা ধসের পরে আমাদের কমপ্লায়েন্সের যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, গ্লোবাল স্ট্যান্ডার্ড, বাংলাদেশের ফ্যাক্টরিগুলো সবচেয়ে স্ট্যান্ডার্ড। আপনি যে কোনো দেশের ফ্যাক্টরির সাথে তুলনা করেন, বাংলাদেশের ফ্যাক্টরিগুলো সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। কিন্তু এর পরেও আমরা পিছিয়ে পড়ছি কেন? এর পিছিয়ে পড়ার পেছনে কারণগুলো কি? আসুন আমরা আলোচনা করি কেন আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। কিছু কারণ রয়েছে যার কারণে আমরা ধীরে ধীরে পিছিয়ে পড়ছি গ্লোবাল মার্কেট থেকে। যেমন কম্পিটিটর রয়েছে আমাদের। আগে কম্পিটিটরের সংখ্যা ছিল কম, কিন্তু এখন অনেক কম্পিটিটর। চায়নার পরে বাংলাদেশের অবস্থান হলেও আমাদের বড় কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম, রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, রয়েছে মেক্সিকো, মরক্কো। অনেক দেশ এখন চলে এসেছে আমাদের আফ্রিকান কন্টিনেন্টে। আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে। বেসিক প্রোডাক্ট, আমরা বেসিক বলতে শুধু বেসিকই বুঝি। বেসিক প্রোডাক্ট এবং বড় ভলিউম, এবং হতে পারে সেটা আবার ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হবে না। ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হলে নেগেটিভিটি, করতে পারবো না, আমাদের লিমিটেশন আছে, আমরা বুঝি না। আমরা কি চাই? বেসিক প্রোডাক্টের উপরে বড় ভলিউম। পৃথিবীতে এখন বেসিক কোনো প্রোডাক্ট নেই, বড় ভলিউম নেই। বড় অর্ডারগুলো ধীরে ধীরে ওটা ডিভাইড হয়ে ছোট অর্ডার হয়ে গিয়েছে। এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, আমার তো মনে হয় না যে পৃথিবীর কোনো দেশ এখন বেসিক প্রোডাক্ট করতে চায়। শুধুই একটা দেশ বাংলাদেশ, যারা বেসিকের পিছনে ছুটছে। শুধু বেসিক, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট দেখলেই এদের ভয় লাগে। নেগেটিভিটি, নেগেটিভ কথা, এদের অ্যাপ্রোচই নেগেটিভিটি। এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট না করতে পারলে এই গার্মেন্ট শিল্পের সামনে যে প্রতিযোগিতায় বিশ্ববাজারে আমরা হেরে যাচ্ছি প্রতিনিয়ত। এরপর আরেকটা জিনিস রয়েছে, ধরুন লংগেস্ট লিড টাইম। দ্যাট মিনস আমরা বাইরের কাছ থেকে 90 ডেজ লিড টাইম পাই, 100 ডেজ পাই, 120 ডেজ পাই। কিন্তু 120 ডেজ পাওয়ার পরেও ইম্পোর্টেড ফ্যাব্রিকের ক্ষেত্রে 120 ডেজ সাধারণত আমরা পেয়ে থাকি, ইভেন 150 ডেজ পর্যন্ত। তারপরেও কিন্তু আমাদের ডেলিভারি ডেট মিট করে না। প্রতিবার এক্সটেনশন এক্সটেনশন এক্সটেনশন। এটা একটা ডিজিজ, একটা মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন টাইম শিপমেন্ট করে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি, হাজার হাজার ফ্যাক্টরির ভিতরে লিড টাইম নিয়ে বাইরের সাথে প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত হতে হয়। একবার, দুইবার, তিনবারও কোনো কোনো ফ্যাক্টরি তাদের লিড টাইম প্রয়োজন হয় এক্সটেনশন। এটা থেকে সরে না আসলে হবে না। এটাও একটা কিন্তু অনেক বড় রিজন। এটা বাইরের একটা মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়, এতে নেগেটিভিটি ক্রিয়েট হয়। আরেকটা রয়েছে কটন বেস ফ্যাব্রিকের উপরে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু আগায়নি। টেক্সটাইল অনেক বড় হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু সক্ষমতা আগায়নি। আমরা এখনো সেই কটন বেজে রয়েছি। পৃথিবী চলে গিয়েছে সিনথেটিক বেজে, ম্যানমেড ফাইবারে। আমরা পড়ে আছি কটন নিয়ে। আমরা কিন্তু সিনথেটিক বেজ, আমরা কোনো টেক্সটাইল মিল ওইভাবে করিনি। চায়না বেজ, অনলি চায়না। চায়না ক্যান হেল্প আস। যার কারণে আমাদের সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এখনো সেই 80-র দশকের চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায়, প্রযুক্তিতে চলে। এই ফ্যাক্টরিগুলো কোনো ক্রমেই আধুনিক যে প্রযুক্তি, যে টেকনোলজি, সেটা ইউজ করতে পারছে না, চাচ্ছে না, আগ্রহ নেই। তারা চায় না, করতে পারে না। তাদের সেই সাইজের স্যাম্পল যদি করতে হয় 7 ডেজ, 8 ডেজ, 10 ডেজ লাগে। মানুষ প্রোডাকশন, অন্যান্য দেশ প্রোডাকশন করে ফেলে 10 ডেজে, আমাদের সাইজ সেট হতে 8 ডেজ লাগে, 10 ডেজ লাগে। সেই পুরানো প্রযুক্তি নিয়ে, ধ্যান ধারণা নিয়ে, মাইন্ডসেট নিয়ে আমাদের বেশিরভাগ ফ্যাক্টরিগুলো রান করছে। যার কারণে বন্ধ হয়ে যাচ্ছে, দ্রুতই বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা। প্রতিদিন কিছু না কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ইনোভেশন নেই, প্রোডাক্টের ইনোভেশন নেই, নাই ক্রিয়েটিভিটি, নাই ডেভেলপমেন্ট।
আমরা শুধু কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। আমাদের ইনোভেশনের কি আছে? কোনো ইনোভেশন নাই আমাদের ফ্যাক্ট। আমাদের R&D নাই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে কিছুই নাই। বাংলাদেশ যেখানে পৃথিবীতে এখন রিপ্রেজেন্ট করছে সেকেন্ড আফটার চায়না, সেই অনুযায়ী আমাদের সক্ষমতা নাই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নাই। সো কিসের উপর ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি? কোথায়, কোন গন্তব্য আমাদের, কি করছি আমরা? এরপরে রয়েছে আমাদের কোনো কোয়ালিফাইড ট্রেনিং সেন্টার নেই, বাংলাদেশে গড়ে ওঠেনি, যেখান থেকে ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা বের হতে পারে। আপনি দেখুন, চিন্তা করে, ভারতীয়দের হাতে আমাদের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওরা এমন পড়াশোনা করে আসে, ওদের পড়াশোনার মানটা এতটাই উন্নত, তারপর ওদের ভাষাগত এবং সমস্ত কিছুই কিন্তু ওরা আমাদের থেকে অনেক আপডেটেড। ওদের ট্রেনিংগুলো অনেক স্মার্ট। আমাদের ট্রেনিং ইনস্টিটিউট অনেক আছে, কিন্তু মানসম্মত ট্রেনিং ইনস্টিটিউট দেখি না। এই ট্রেনিংগুলোর কারণে ইন্ডিয়ানরা এসে বাংলাদেশের মার্কেটটা দখল করে ফেলেছে। আমরা আমাদের দেশ থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশই তো চাকরি পাচ্ছি না, দেশের বাইরে গ্লোবালি আমরা কিভাবে চাকরি পাবো? সো আমাদের এখানে প্রতি বছর বের হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল এক্সপার্ট। কই, দেশের বাজারে তো আমাদের চাহিদা নেই। কর্পোরেট ট্রেনিং নেই। এই হাজার হাজার ফ্যাক্টরিতে এত বছরেও কিন্তু দেখা যায় না কর্পোরেট ট্রেনিং। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে ট্রেনিং থাকতে পারে, কমার্শিয়াল ডিপার্টমেন্টে ট্রেনিং থাকবে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে ট্রেনিং থাকবে, কোয়ালিটিতে ট্রেনিং থাকবে, প্রোডাকশন মনিটরিং বা প্রোডাকশন আইতে ট্রেনিং থাকবে। কই, কোথাও তো ট্রেনিং দেখি না। একটা ডিপার্টমেন্ট, তার তো একটা স্ট্যান্ডার্ড আছে, একটা ম্যানুয়াল আছে। আমি আমার স্ট্যান্ডার্ড থেকে কতদূর এগিয়েছি, কতদূর পিছিয়েছি, এটা ট্রেনিং না করলে এটা বোঝা যায় না। ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমাদের ইন্ডাস্ট্রিগুলো সক্ষমতা এবং স্ট্রেংথ দিন 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 কমে যাচ্ছে। এরপর আমাদের আরও কিছু দুর্বলতা রয়েছে, যেমন আমাদের সিপোর্ট এবং এয়ারপোর্ট। জার্মানি থেকে একটা পার্সেল আসতে আমাদের লাগে 3 দিন, ওই পার্সেলটা আমার এয়ারপোর্ট থেকে রিলিজ করতে লাগে 4 দিন 5 দিন। এটা সবাই জানে গ্লোবালি, এবং এটা ভয়াবহ নেগেটিভ মাইন্ডসেট ক্লায়েন্টরা প্রতিনিয়ত এগুলো নিয়ে হাসাহাসি করে যে তোমাদের এয়ারপোর্টে পার্সেল দেখো কতদিন যাবত পড়ে আছে। কিচ্ছু করার নেই, আমরা কিচ্ছু করতে পারি না। রাষ্ট্র এখানে এগিয়ে আসতে হবে, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। এই সক্ষমতাগুলো অর্জন না করলে আমরা পারবো না। পোর্ট হ্যান্ডেলিং ওর সিস্টেম ভেরি ডিলে। চায়না থেকে একটা ফ্যাব্রিক আসতে বাংলাদেশে 15 দিন লাগে, 14 দিন লাগে, অথচ এই ফ্যাব্রিকটা পোর্টে পড়েই থাকে আরো 10 দিন 12 দিন 15 দিন। তাহলে 15 দিন আসতে পারলো, আর আমার কান্ট্রিতে ছাড়ানোর জন্য 15 দিন 10 দিন, যেটা LCL কার্গো সেখানে একটু বেশি লাগে সময়, কিন্তু 15 ডেজ 20 ডেজ মতো লেগে যায়। FCL কার্গোগুলো 2 3 4 5 ডেজ, বাট ভেরি ডিলে। এইটা নিয়ে কাজ করতে হবে, সবাইকে কাজ করতে হবে। আর দুর্নীতি তো সর্বক্ষেত্রে দুর্নীতি তো সীমাহীন, A to Z। এই দুর্নীতির কারণেও আমরা প্রোডাক্টের প্রাইস অনেক হাই হয়ে যায়। আমরা এখন প্রাইসের কারণে কম্পিটিশনে পড়ে গেছি গ্লোবাল মার্কেটে, যেখানে আমাদের প্রাইসের কোনো রকম কোনো আশেপাশে কেউ ছিল না। এই প্রাইসের কারণেই কিন্তু আমরা পিছনে পড়ে গেছি সব।